আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। আজকে আমি কথা বলতে চাই বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এমন একটা সময় এসছে যখন পুরনো স্লোগান দিয়ে নতুন বাস্তবতা সামলানো সম্ভব নয়। বন্ধুত্ব সবার সঙ্গে, বৈরিতা কারো সঙ্গে নয়। বাক্যটা শুনতে ভালো, কিন্তু আজকের পৃথিবীতে শুধু ভালো শোনানো বাক্য দিয়ে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা যায় না। এই কথা আমি বহুবার বলেছি, নানা জায়গায় বলছি। কারণ আন্তর্জাতিক রাজনীতি কোনো সৌজন্য সম্মেলন নয়। এখানে প্রত্যেক রাষ্ট্র নিজের নিরাপত্তা, বাজার, বিনিয়োগ, প্রভাব এবং ভবিষ্যৎ শক্তির হিসাব করে। বন্ধুত্ব সেখানে একটি মাধ্যম, জাতীয় স্বার্থই শেষ কথা। এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা বোঝা সবার আগে জরুরি। বাংলাদেশ এখন ঠিক এই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। একদিকে ভারত, যাকে এড়িয়ে যাবার উপায় নেই, কারণ সীমান্ত, নদী, বাণিজ্য, নিরাপত্তা, যোগাযোগ এবং ইতিহাস আমাদের দুদেশকে পরস্পরের সঙ্গে বেঁধে রেখেছে। অন্যদিকে চীন, যার অর্থ, অবকাঠামো, প্রযুক্তি এবং ভূরাজনৈতিক উপস্থিতি ক্রমশ বাড়ছে। আছে জাপান, বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী, যে এখন শুধু সেতু, বন্দর বা মেট্রো রেলের অংশীদার থাকতে চায় না, বরং বাণিজ্য, উৎপাদন, প্রযুক্তি, অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র গভীরভাবে যুক্ত হতে চায়। আর নতুন করে সামনে আসছে সৌদি আরব, যার সঙ্গে আমাদের সম্পর্ক বহু দশক ধরে শ্রমবাজার, রেমিটেন্স এবং ধর্মীয় আবেগের উপর দাঁড়িয়ে থাকলেও সেই সম্পর্ক এখনও বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের রূপ নেয়নি। এই পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে বাংলাদেশ আর কারো একক প্রভাব বলয়ের মধ্যে থাকতে চাইছে না। অথবা আরও স্পষ্ট করে বললে, বাংলাদেশের কোনো গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল সরকার একক কোনো দেশের ছায়ায়, আমি আবারও রিপিট করছি, থেকে দীর্ঘমেয়াদে টিকতে পারে না। দেশের মানুষের মধ্যে এখন বিদেশ নীতি সম্পর্কে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতনতা রয়েছে। মানুষ বোঝে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক প্রয়োজন, কিন্তু সেই সম্পর্ক যদি অসম হয়, যদি বারবার বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তের বাইরের প্রভাবের অভিযোগ ওঠে, যদি সীমান্তে প্রাণহানি, নদীর পানি, বাণিজ্য বৈষম্য এবং রাজনৈতিক আশ্রয়ের মতো প্রশ্ন অমীমাংসিত থাকে, তাহলে শুধু বন্ধুত্বের ভাষণ দিয়ে ক্ষোভ থামানো যায় না। বাংলাদেশের সাবেক বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং দেশে ফেরার সম্ভাবনা এই বৃহত্তর সংকটেরই একটা প্রতীক। এটি শুধু একজন ক্ষমতাচ্যুত নেত্রীর ব্যক্তিগত ভবিষ্যতের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের বিচার ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, আওয়ামী লীগের ভবিষ্যৎ, ভারতের আঞ্চলিক নীতি এবং দুদেশের জনগণের পারস্পরিক ধারণা। শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরেন, তাহলে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক ও নিরাপত্তাগত পরীক্ষা তৈরি হবে। আর তিনি না ফিরলেও তার ফেরার ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগের ছত্রভঙ্গ কর্মীদের সংগঠিত রাখার একটি রাজনৈতিক কৌশল হিসেবে কাজ করতে পারে। তবে এই কৌশল গত 2 বছরে তেমন একটা কাজ করেছে বলে মনে হয় না, কিন্তু তার কণ্ঠ যত জোরালো হয়, কৌশলের কাজে লাগার সম্ভাবনাও খানিকটা দেখা যেতে পারে। ভারতের জন্য বিষয়টি আরও জটিল। দীর্ঘ সময় ধরে নয়াদিল্লির বাংলাদেশ নীতিকে অনেকেই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের বদলে একটা নির্দিষ্ট দল ও নেতৃত্বের সঙ্গে সম্পর্ক হিসেবে দেখেছেন। এই ধারণা পুরোপুরি সত্য হোক বা না হোক, রাজনীতিতে ধারণাই অনেক সময় বাস্তবতার মতো শক্তিশালী হয়ে ওঠে। ফলে শেখ হাসিনার ভারতে থাকা যত দীর্ঘ হবে, বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠীর চোখে ভারত তত বেশি একটি পক্ষের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকিতে থাকবে। ভারত আমাদের প্রতিবেশী, নিশ্চয়ই বলবে প্রত্যর্পণ শুধু রাজনৈতিক ইচ্ছার প্রশ্ন নয়, এর সঙ্গে আইন, চুক্তি, বিচার প্রক্রিয়া, নিরাপত্তা এবং মানবাধিকারের বিষয় জড়িত।
কথাটা ঠিক, উড়িয়ে দেবার কোনো সুযোগ নেই, কিন্তু একই সঙ্গে এটিও ঠিক যে আন্তর্জাতিক সম্পর্কের বড় সিদ্ধান্ত কখনো কেবল আইনের শুষ্ক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেখানে রাজনৈতিক বার্তা, আস্থার সংকট এবং ভবিষ্যৎ সম্পর্কের মূল্য বিবেচনায় আসে। শেখ হাসিনা নিজে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলে তাকে সুরক্ষার অজুহাতে অনির্দিষ্টকাল ভারতে রাখার রাজনৈতিক যুক্তি দুর্বল হয়ে যাবে। আবার তাকে প্রত্যর্পণ করলে ভারত আওয়ামী লীগের সঙ্গে তার পুরনো সম্পর্কের মূল্য দিতে পারে। তৃতীয় কোনো দেশে পাঠানো হলে সেটি সাময়িক সমাধান হতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে মূল বিরোধ মিটবে না। অর্থাৎ দিল্লির সামনে সহজ কোনো পথ নেই। তবে আমাদেরও, অর্থাৎ বাংলাদেশেরও এখানে দায়িত্ব আছে। শেখ হাসিনার প্রশ্নকে ভারত বিরোধী আবেগ তৈরির সহজ হাতিয়ার বানানো রাষ্ট্রের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বাংলাদেশকে স্পষ্ট প্রমাণ, গ্রহণযোগ্য আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এগোতে হবে। বিচার যদি প্রতিশোধ হিসেবে দেখা যায়, তাহলে ভারত সহ অন্য দেশগুলো সহযোগিতা করতে দ্বিধা করবে। কিন্তু বিচার যদি স্বচ্ছ, প্রকাশ্য এবং আইনসম্মত হয়, তাহলে দিল্লির পক্ষে অনির্দিষ্টকাল নীরব থাকা কঠিন হবে। এই সংকটের মাঝেই বাংলাদেশের সামনে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে নতুন ভিত্তিতে দাঁড় করানোর সুযোগ তৈরি হয়েছে। বহু বছর ধরে লক্ষ লক্ষ বাংলাদেশি সৌদি আরবের অর্থনীতিতে শ্রম দিয়েছেন। তাদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম ভিত্তি। কিন্তু বিস্ময়কর সত্য হলো, এত বড় মানবিক ও অর্থনৈতিক সংযোগ থাকা সত্ত্বেও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনও মূলত শ্রমিক পাঠানো, হজ এবং ধর্মীয় সৌহার্দ্যের বৃত্তে ঘোরে। বড় বিনিয়োগ, যৌথ শিল্প, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি স্থানান্তর বা দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতায় আমরা প্রত্যাশিত অগ্রগতি করতে পারিনি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্ভাব্য ঢাকা সফর তাই কেবল একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক ঘটনা নয়, সঠিক প্রস্তুতি থাকলে এটি বাংলাদেশ সৌদি সম্পর্কের চরিত্র বদলে দিতে পারে। সৌদি আরব এখন তার তেল নির্ভর অর্থনীতিকে বহুমুখী করছে। ভিশন 2030 বা 2030 আওতায় দেশটি পর্যটন, ক্রীড়া, প্রযুক্তি নির্মাণ, প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিপুল অর্থ ব্যয় করছে। 2030 সালের এক্সপো এবং 2034 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরেও বিশাল কর্মযজ্ঞ চলছে দেশটিতে। বাংলাদেশ সেখানে শুধু শ্রমিক পাঠানোর দেশ হিসেবে থাকবে, নাকি দক্ষ জনশক্তি, নির্মাণ সেবা, তথ্য প্রযুক্তি, প্রকৌশল, ঔষধ, তৈরি পোশাক, খাদ্য এবং শিল্পপণ্যের অংশীদার হবে, সেটি বড় প্রশ্ন। কিন্তু এখানে আমাদের নিজেদের ব্যর্থতার ইতিহাসও দেখতে হবে। সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালানি তেল শোধনাগার, এলএনজি, পেট্রোকেমিক্যাল, বিমান রক্ষণাবেক্ষণ, শিল্পাঞ্চল ও অবকাঠামোতে আগ্রহ দেখালেও অনেক প্রস্তাব আলোচনার টেবিল কিংবা সমঝোতা স্মারকের বাইরে যেতে পারেনি। অভিযোগ আছে, আমি আবারও বলছি, অভিযোগ আছে জমি বরাদ্দে বিলম্ব, মন্ত্রণালয়ের দ্বন্দ্ব, অনুমোদনের দীর্ঘসূত্রিতা, ব্যক্তি স্বার্থ, দুর্নীতি এবং সিদ্ধান্তহীনতার কারণে সম্ভাব্য বিনিয়োগ হারিয়েছে বাংলাদেশ। সৌদি আরামকোর মতো প্রতিষ্ঠানের প্রতিনিধি দল একাধিকবার আগ্রহ দেখিয়েও কার্যকর অগ্রগতি করতে পারেনি এবং এ বিষয়ে নানা প্রতিবেদন রয়েছে। লালমনিরহাটে একটি বড় বিমান রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র নির্মাণের প্রস্তাবও বাস্তবায়িত হয়নি। এখানেই বাংলাদেশের আসল সমস্যা। আমরা বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু বিনিয়োগকারীর সামনে প্রস্তুত প্রকল্প রাখতে পারি না। আমরা বড় অঙ্কের প্রতিশ্রুতির সংবাদ প্রকাশ করি, কিন্তু প্রকল্পের জমি কোথায়, আয় কিভাবে হবে,
ঝুঁকি কে নেবে, অনুমোদন কতদিনে হবে, এসব মৌলিক প্রশ্নের উত্তর থাকে না। সফর শেষে 20টি সমঝোতা স্মারক সই হলো, ছবি তোলা হলো, বক্তৃতা হলো, তারপর ফাইল এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরতে ঘুরতে উদ্যোগটি মারা গেল। এই সংস্কৃতি না বদলালে মোহাম্মদ বিন সালমান তো দূরের কথা, পৃথিবীর কোনো বড় বিনিয়োগকারী বাংলাদেশে দীর্ঘমেয়াদী ঝুঁকি নিতে আগ্রহী হবে না। তাই সম্ভাব্য সৌদি সফরের আগে বাংলাদেশকে উৎসবের প্রস্তুতি নয়, প্রকল্পের প্রস্তুতি নিতে হবে। 5 বা 7টি বাস্তবায়নযোগ্য উদ্যোগ বেছে নিতে হবে, যেমন গভীর সমুদ্র বন্দর কেন্দ্রিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা, বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সৌর বিদ্যুৎ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি প্রশিক্ষণ। প্রতিটি প্রকল্পের জমি, ব্যয়, বাজার, আয়, পরিবেশগত প্রভাব এবং আইনি কাঠামো আগে থেকে পরিষ্কার থাকতে হবে। বিনিয়োগকারীর জন্য এক দরজায় সব সেবা দেওয়ার ব্যবস্থা কাগজে নয়, বাস্তবে চালু করতে হবে। আমরা এই কথাগুলো অনেক দিন ধরে বলছি বটে, কিন্তু তেমন কিছুই হচ্ছে না। সৌদি সম্পর্কের আরেকটা দিক হচ্ছে রোহিঙ্গা সংকট। মুসলিম বিশ্বের নেতৃত্বে সৌদি আরবের প্রভাব রয়েছে, একথা আমরা সবাই জানি। মানবিক সহায়তা, ওয়াইসি ভিত্তিক কূটনীতি, আন্তর্জাতিক তহবিল এবং মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ তৈরিতে রিয়াদ ভূমিকা রাখতে পারে। কিন্তু এখানেও অতিরিক্ত প্রত্যাশা বিপজ্জনক। সৌদি আরব বাংলাদেশের স্বার্থে মিয়ানমারের বিরুদ্ধে তার সব কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ঝুঁকিতে ফেলবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। রাষ্ট্রগুলো আবেগে নয়, স্বার্থে চলে। আমাদের কাজ হবে, অর্থাৎ বাংলাদেশের কাজ হবে সৌদি স্বার্থের সঙ্গে রোহিঙ্গা সমাধানের একটি বাস্তব সংযোগ তৈরি করা। আমি আবারও বলছি, একটা বাস্তব সংযোগ তৈরি করা। একই সময়ে জাপানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনীতির আরেকটি পরীক্ষা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী। মেট্রো রেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বিমানবন্দরের 3য় টার্মিনাল সহ বহু গুরুত্বপূর্ণ অবকাঠামোয় জাপানি অর্থ ও প্রযুক্তি রয়েছে। কিন্তু টোকিও এখন শুধু উন্নয়ন সহায়তাকারী হিসেবে থাকতে চায় না। 2023 সালে সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার পর বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, অর্থনৈতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্ব বেড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর সম্ভাব্য জাপান সফর তাই নিছক কূটনৈতিক সূচির বিষয় নয়, এটি বেইজিং ও টোকিওর সঙ্গে সমান্তরাল সম্পর্ক রাখবার বার্তা। এবং এই বার্তা আসলে সবার জন্য সামনের দিকে এগিয়ে নিতে হবে, অন্যান্য সম্পর্কগুলোর ক্ষেত্রে। কিন্তু একথাও বলতে হবে যে কিন্তু ভারসাম্য মানে চীনের দিকে ঝুঁকে কাল জাপানের দিকে দৌড়ানো নয়। ভারসাম্য মানে প্রত্যেক সম্পর্কের জন্য স্বচ্ছ নীতি থাকা। চীনের কাছ থেকে অবকাঠামো নিব, কিন্তু ঋণের শর্ত ও কৌশলগত প্রভাব যাচাই করব। জাপানের কাছ থেকে উন্নত প্রযুক্তি ও শিল্প বিনিয়োগ নিব, কিন্তু কোনো সামরিক জোটের অঘোষিত অংশ হবে না। ভারতের সঙ্গে সংযোগ ও বাণিজ্য বাড়াবো, কিন্তু সীমান্ত হত্যা, নদীর পানি কিংবা রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্নে নীরব থাকবে না। সৌদি আরবের বিনিয়োগ নেব, কিন্তু শ্রমিকের অধিকার এবং দেশের সামাজিক সাংস্কৃতিক স্বাধীনতা বিসর্জন দেব না। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার দরকার, কিন্তু গণতন্ত্র ও মানবাধিকারের ভাষাকে যেন তারা ভূ রাজনৈতিক চাপের একচেটিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সে সতর্কতারও দরকার রয়েছে।
এই নীতির নাম হতে পারে সক্রিয় কৌশলগত স্বায়ত্তশাসন। নিরপেক্ষতার পুরনো অর্থ ছিল বড় শক্তির লড়াই থেকে দূরে থাকা। আজকে সেটা সম্ভব নয়, কারণ বন্দর, ইন্টারনেট, জ্বালানি, টেলিযোগাযোগ, সমুদ্রপথ, এমনকি মেট্রো রেল প্রকল্প ভূরাজনীতির অংশ। তাই আজকের স্বায়ত্তশাসন মানে বা নন অ্যালাইনমেন্ট মানে জোট নিরপেক্ষতা মানে দূরে থাকা নয়, সবার সঙ্গে যুক্ত থেকেও নিজের সিদ্ধান্তের মালিক থাকা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমাদের সবচেয়ে বড় সম্পদ, আবার সবচেয়ে বড় ঝুঁকিও। আমরা ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ পথ। চীনের জন্য বঙ্গোপসাগরে প্রবেশ এবং আঞ্চলিক সংযোগের সম্ভাব্য অংশীদার। জাপানের জন্য সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্য এবং মানসম্মত অবকাঠামোর কেন্দ্র। যুক্তরাষ্ট্রের জন্য ভারত প্রশান্ত মহাসাগরীয় স্থিতিশীলতার অংশ। সৌদি আরবিয়ার জন্য বড় মুসলিম জনসংখ্যার বাজার, শ্রম ও বিনিয়োগের ক্ষেত্র। এই গুরুত্বকে কেউ উপহার হিসেবে দেয়নি, এটি আমাদের ভূগোলের শক্তি। কিন্তু অদক্ষ নেতৃত্ব এই শক্তিকেও দায়ে পরিণত করতে পারে। কাজেই নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেতৃত্বের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই পররাষ্ট্রনীতি শুধু রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বিদেশ সফর বা যৌথ ঘোষণার বিষয় নয়। এর সঙ্গে দেশের ব্যাংকিং ব্যবস্থা, দুর্নীতি, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির ধারাবাহিকতা গভীরভাবে জড়িত। যে দেশে চুক্তি বাস্তবায়ন অনিশ্চিত, বৈদেশিক মুদ্রার ঝুঁকি বেশি, ব্যাংক থেকে অর্থ লুট হয় এবং সরকার বদলালে প্রকল্পের নিয়ম বদলে যায়, সেই দেশে শুধু ভৌগোলিক গুরুত্ব দেখিয়ে টেকসই বিনিয়োগ আনা যায় না। এবং সবকিছুতে টেকসই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশিরা আমাদের উদ্ধার করবে, এই মানসিকতা থেকেও বের হতে হবে। ভারত আমাদের গণতন্ত্র রক্ষা করবে না, চীন আমাদের উন্নয়ন বিনামূল্যে দেবে না, সৌদি আরব মুসলিম ভ্রাতৃত্বের কারণে লোকসানি প্রকল্পে বিলিয়ন ডলার ঢালবে না, জাপানও নিছক ভালোবাসা থেকে বন্দর বানায় না। প্রত্যেকের নিজস্ব হিসেব আছে, আমাদেরও হিসেব থাকতে হবে। আমি আবারও বলি, আমাদেরও হিসেব থাকতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই আত্মমর্যাদাপূর্ণ বাস্তববাদ প্রয়োজন। ভারতের সঙ্গে শত্রুতা বাংলাদেশের জন্য লাভজনক নয়। একইভাবে ভারতের আনুগত্য বাংলাদেশের স্বার্থ নয়। আমরা এমন সম্পর্ক চাই যেখানে ভারত বাংলাদেশের সরকার নির্বাচন করবে না, আর বাংলাদেশও তার অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্যে ভারত বিরোধিতাকে, আমি বলছি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ভারত বিরোধিতাকে স্থায়ী জ্বালানি বাড়াবে না। সীমান্তে একজন বাংলাদেশের প্রাণও যেন সস্তা না হয়। অভিন্ন নদীর পানিতে ন্যায্যতা থাকতে হবে, বাণিজ্য ও ট্রানজিট হতে হবে পারস্পরিক লাভের ভিত্তিতে। ভারতের নিরাপত্তা উদ্বেগকে আমরা গুরুত্ব দেব, কিন্তু বিনিময় বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনমতকেও দিল্লিকে সমান গুরুত্ব দিতে হবে, সম্মান করতে হবে। শেখ হাসিনার ভবিষ্যৎ এই সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু সম্পর্কের একমাত্র বিষয় হতে পারে না। ভারতকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ কোনো একটি দল নয়, আর বাংলাদেশকে বুঝতে হবে ভারত শুধু একটি সরকারও নয়। সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যবসা, নিরাপত্তা কাঠামো, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশাল জনগোষ্ঠীর রয়েছে। সম্পর্ককে ব্যক্তি ও দল থেকে রাষ্ট্র ও জনগণের স্তরে নিতে পারলেই স্থায়ী আস্থা তৈরি হবে, এবং সেই আস্থাটা দুদিক থেকেই তৈরি হবে। সৌদি আরবের ক্ষেত্রেও আমাদের শ্রমিককে
শুধু বৈদেশিক মুদ্রা পাঠানোর যন্ত্র হিসেবে দেখা বন্ধ করতে হবে। দক্ষতা, মজুরি, আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার প্রশ্নকে দ্বিপক্ষীয় আলোচনার কেন্দ্রে আনতে হবে। হাজার কোটি ডলারের বিনিয়োগের পাশাপাশি একজন নির্যাতিত গৃহকর্মীর ন্যায় বিচারটাও রাষ্ট্রীয় স্বার্থের অংশ। যে রাষ্ট্র তার নাগরিকের মর্যাদা রক্ষা করতে পারে না, সে বিদেশি বিনিয়োগ পেলেও শক্তিশালী রাষ্ট্র হয় না। আমাদের রাষ্ট্রটাকে অনেক অনেক শক্তিশালী করতে হবে। জাপান ও চীনের ক্ষেত্রে উন্নয়নের মান ও দায়বদ্ধতা জরুরি। শুধু প্রকল্পের আকার নয়, প্রকল্পটি দেশের উৎপাদন ক্ষমতা বাড়াবে কিনা, নতুন কর্মসংস্থান তৈরি করবে কিনা, স্থানীয় শিল্প প্রযুক্তি শিখবে কিনা এবং ঋণ পরিশোধ সম্ভব কিনা, এসব দেখতে হবে। চকচকে অবকাঠামো উন্নয়ন নয়, যদি তার পাশে দেশীয় শিল্প মরে যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম ঋণের বোঝা বহন করে। কাজেই দেশীয় শিল্প এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন ঋণের মধ্যে না থাকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে তাই বিরাট সুযোগ আছে, আমি মনে করি অনেক বিরাট সুযোগ আছে, কিন্তু সময়টা সীমাহীন নয়। সৌদি আরব বিনিয়োগের নতুন ক্ষেত্র খুঁজছে, জাপান সরবরাহ শৃঙ্খল পুনর্গঠন করছে, চীন আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চাইছে, ভারত তার উত্তর পূর্বাঞ্চল ও বঙ্গোপসাগরীয় নিরাপত্তা নিয়ে নতুন হিসাব করছে। এই চারদিকের আগ্রহকে জাতীয় উন্নয়নে রূপান্তর করতে হলে আমাদের একটি যোগ্য, জবাবদিহিমূলক এবং আত্মবিশ্বাসী রাষ্ট্র দরকার। অন্যান্য রাষ্ট্রগুলোর কথা আমি কম বেশি বলেছি, সেগুলো কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে কথাটি খুব সাধারণ, কিন্তু সবচেয়ে কঠিন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির কেন্দ্র হতে হবে বাংলাদেশ। কোনো দল নয়, কোনো পরিবার নয়, কোনো বিদেশি রাজধানী নয়। দিল্লি, বেইজিং, টোকিও, রিয়াদ কিংবা ওয়াশিংটন, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক হবে প্রয়োজনের, সম্মানের এবং পারস্পরিক লাভের ভিত্তিতে। কারো ভয় দেখিয়ে অন্য কারো কোলে ওঠা স্বাধীন পররাষ্ট্রনীতি নয়। আবার সবার সঙ্গে হাসি মুখে ছবি তুলে কোনো প্রকল্প বাস্তবায়ন না করাও কূটনীতি নয়। বন্ধু বদলাতে পারে, সরকার বদলাতে পারে, বিশ্বশক্তির ভারসাম্য বদলায়, কিন্তু ভূগোল বদলায় না। জাতীয় স্বার্থ বদলানো উচিত নয়। বাংলাদেশের যদি নিজের ভূগোলের মূল্য বোঝে, অর্থাৎ বাংলাদেশ যদি নিজের ভূগোলের মূল্য বোঝে, জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সম্মান করে এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে পারে, তাহলে সে বড় শক্তিগুলোর খেলার মাঠ হবে না, বরং নিজের শর্তে তাদের অংশীদার করতে পারবে। এবং এই কাজটাই সবচেয়ে জরুরি। আর যদি সেটা না করতে পারে বাংলাদেশ, তাহলে সৌদি বিলিয়ন, জাপানি প্রযুক্তি, চীনা অবকাঠামো কিংবা ভারতীয় সংযোগ সবই আসবে অন্যের কৌশল পূরণ করতে। বাংলাদেশের ভাগ্যে থাকবে কিছু উদ্বোধনী ফলক, কিছু ঋণ, কিছু অসম চুক্তি এবং আরও একটি হারানোর সুযোগ। এখন সিদ্ধান্ত নেবার সময়। বাংলাদেশ কি ভূরাজনীতির বস্তু হয়ে থাকবে, নাকি নিজের ভবিষ্যতের সক্রিয় নির্মাতা হবে? আমার কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।